আজকের নাটক একাকী একজন। রচনা কামরুন নাহার মুকুল, প্রযোজনা শফিউর রহমান। নাট্যানুষ্ঠান একাকী একজন। এ সময় তো ঘরেই থাকে, গেল কোথায়? মা, চা হাতে নিয়ে তুমি যাকে খুঁজছো তিনি বাড়ির বাইরে। তুই কোত্থেকে এলি? সারাদিন কোথায় ছিলি? আজ না তোর ইউনিভার্সিটি বন্ধ? মা, চা রেখে তুমি শিগগির গেটের দিকে যাও। হ্যাঁ, তাই গেলাম। এমনি ভাগ্য নিয়ে জন্মেছি যে সবার খাবার পাহারা দিতে দিতেই। রাখছো কেন? যাও, শিগগির যাও মা। আমার হয়েছে যত জ্বালা, সংসার না যেন ছাই। এই তো আপনি, আর আমি চা নিয়ে এসে কখন থেকে। কটা বাজে দেখেছো? কেন, আবার কোথাও বের হবেন নাকি? মেয়েটা এখনো ফেরেনি। আজ আবার কবরস্থান যায়নি তো? চা ঠান্ডা হয়ে যাচ্ছে, এখানে নিয়ে আসবো না আপনি ভেতরে যাবেন? না, এখানেই নিয়ে এসো। রানামা, গেটের কাছে একটা রিক্সা থামলো মনে হচ্ছে। হ্যাঁ, আপনাকে আর দুশ্চিন্তা করতে হবে না, আপনার নয়নমণি এসে গেছে। আয় 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 মা। আমি যাচ্ছি, চা এখানেই নিয়ে আসি। কিরে মা, আজ ফিরতে এত দেরি হলো কেন? ক্লাস শেষে লাইব্রেরিতে বসেছিলাম। ও, জানো বাবা, আমাদের লাইব্রেরির জন্য এবার প্রচুর বই কেনা হয়েছে। তবেই হয়েছে, এবার আর বাড়ি ফেরার নামগন্ধ থাকবে না। নিন, চা নিন। দাও। যা মা, হাত মুখ ধুয়ে শিগগির খেয়ে নে। যাচ্ছি বাবা। আপনি তো বেশ আছেন, মেয়েটার কথা কি কখনো ভাবেন কিছু? ভাবে না মানে? কি বলছো তুমি? আপনার মতো লোকের মেয়ের বাবা হওয়া উচিত হয়নি। ও, তুমি মমতার বিয়ের কথা বলছো? হ্যাঁ, তবু যে বুঝতে পেরেছেন। তা চেষ্টার তো কোনো ত্রুটি করিনি আমি। পত্রিকা বিজ্ঞাপন পর্যন্ত দেওয়া হলো, কত পাত্র এলো গেল, কিন্তু কই, মেয়েকে তো তুমি রাজি করাতে পারলে না। আগে মেয়ের পছন্দের কথা জানো, ওর সঙ্গে কথা বলো। আপনার মেয়ে তো দারুণ চাপা স্বভাবের, নিজে মুখ ফুটে কিছু বলা তো দূরে থাক, কিছু জানতে চাইলেও তো সে বলবে না। আচ্ছা, কীরকম মা তুমি বলো তো? মেয়েকে বোঝো না? মা আর মেয়ের সম্পর্ক তো বন্ধুর মতোই। বোম ফাটবে, তবু আপনার মেয়ের মুখ ফুটবে না। এই যে বৌমা, কি তোমরা যাচ্ছ কোথাও? বাবা, আমার এক বন্ধুর বাচ্চার জন্মদিন তো, ওখানে যাচ্ছি আমরা। আচ্ছা বৌমা, জি বাবা। তুমি তো এবারই বড় বউ, জি। একটি মাত্র ননদ তোমার, তার মনের খবর কিছু রাখো। বাবা, ওকে দোষ দিয়ে কোনো লাভ নেই। তুই তো বড় ভাই, ছোট বোনের প্রতি তোর কোনো দায়িত্ব কর্তব্য নেই? বাবা, তুমি এবং মা যেখানে বর্তমান। বুঝতে পেরেছি, এই সংসারের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই। আপনার মেয়ে তো আপনিই চেনেন বেশি। হ্যাঁ, ঠিকই বলেছ। মমতা আমার মেয়ে, আমি ওকে বেশি চিনি। কিন্তু তুমি তোর মা, তুমি কেন চিনতে পারো না? কোনোদিন চেনার চেষ্টা করেছো? বুঝতে চেয়েছো ওকে? বাবা, মমতা ভীষণ চাপা স্বভাবের। তুমিও তোমার শাশুড়ির মতো বলছো? মমতা ভীষণ চাপা। যাও যাও, কোথায় যাচ্ছিলে সেখানে চলে যাও। অত তন্ময় হয়ে কি দেখছো ননদিনী? দেখে দেখে দেখে। টানা হাঁচড়া করছো কেন? আমি দিচ্ছি, নাও ধরো, ভালো করে দেখো। ও মা, এ তো দেখছি তোমার টেবিলে রাখা সেই শিশুর ছবিটা। আচ্ছা মমতা, এই ছবিটা কার? দেখছি তো, এটি একটি শিশুর ছবি। ছবিতে শিশুটি হাসছে। এই বাড়িতে বউ হয়ে আসবার পর থেকে আজ 2 বছর ধরে দেখছি, আর মাঝে মধ্যে চোখে পড়ে তুমি ওই ছবিটার দিকে তাকিয়ে বিড়বিড় করে কি সব যেন বলো। কি বলো মমতা? যখন যা বলতে ইচ্ছে হয় তাই বলি। যে ছবি দেখে আমার প্রহর কাটে, যে ছবির স্মৃতি আমাকে সর্বক্ষণ পাহারা দেয়, তাকে বলবো না তো কাকে বলবো? ওমা, অমনি চোখে পানি? তুমি এত আবেগপ্রবণ। তার ননদিনী, ওই শিশুর ছবি তোমার কাছে রাখার মানে কি? কে এই শিশুটি? একজন তো কেউ হবেই। বুঝতে পেরেছি। কি বুঝলাম? কেউ একজন কথা দিয়ে কথা রাখেনি,
তারই সন্তানের ছবি। ও মাই গ্রেট ভাবি। আর ছাড়ো ছাড়ো ছাড়ো, আমাকে জড়িয়ে না ধরে বলো ও ছবি পুষে তোমার লাভ কি? আরো আরো কিছু বলো ভাবি। প্রেমিকের সন্তানের ছবি আগলে রেখে ভালোবাসা পুষছো? এভাবে কি ভালোবাসা পোষা যায়? না পোষা উচিত? ভাবি, তোমার ভাবনার তারিফ করতে হয়। শোনো, ও ছবি আর কখনো চোখের সামনে রাখবে না, নষ্ট করে ফেলো। ভাবি, এই পরিবারের সবার কাছেই আমি অচেনা, দুর্বোধ্য। আর তুমি তো অন্য পরিবার থেকে এসেছো। নিজেকে আর লুকোবার চেষ্টা করো না মমতা। এই পরিবারেরই কেউ যখন আমাকে বুঝলো না, তখন তুমি বুঝবে কি করে? আপু, আপু, এই যে আপু। বাহ, তুমি তো দিব্যি ভাবির সাথে গল্প করছো। কি, যাবে না? হ্যাঁ, আমি যাব রিঙ্কু। জলদি এসো, তোমায় নামিয়ে দিয়ে আমি একবার হলে যাব। হ্যাঁ চল। আর শোন, পথে শুধু একটা ফুলের দোকানে নামবো। ফুলের দোকানে কেন? কোনো অনুষ্ঠানে যাচ্ছ মমতা? শিগগির এসো, আমি হোন্ডা স্টার্ট দিচ্ছি। প্লিজ মমতা, শাড়িটা একটু পাল্টে নাও আর একটু সাজগোজ করে নাও। এ ধরনের অনুষ্ঠানে দেখা দেখিতে অনেক সময় বিয়ে টিয়ে হয়ে যেতে পারে। ধন্যবাদ। আমি যেখানে যাচ্ছি সেখানে আমার এই পোশাকটাই মানানসই ভাবি। আপু, তুমি কবরস্থানে কতক্ষণ থাকবে? ঠিক জানি না রে রিঙ্কু। আমি কি তোমাকে নিতে আসবো? না, তোকে আসতে হবে না। ওখান থেকে জাতীয় গ্রন্থাগারে আসবো, কবিতার আসর আছে সন্ধ্যায়। কে কে কবিতা পড়বেন আজ? অত কিছু তো জানি না, তবে আমার এক ছাত্র আবির, নবীন লেখক, ও কবিতা পড়বে, আর ওর অনুরোধেই যাব। আমি তোমাকে নিতে আসবো আপু, তবে ভেতরে যাব না, গেটে থাকবো। আচ্ছা ঠিক আছে, আসিস। এবারে কবিতা আবৃত্তি করবেন বিশিষ্ট সাংবাদিক অনু রায়হান। অনু রায়হান? কে অনু রায়হান? এ তো চপল, সেই চপল। এক ঝাঁক কোকড়ানো চুল, টানা টানা চোখ। তোমার সমস্ত দুঃখের কান্না আজ আমি মুছে দেব। চেয়ে দেখো, ভালো করে দেখো, এতকাল এতদিন বুকের ভেতরে পসরা সাজিয়ে রেখেছিলে যা যতনে, সেই ভঙ্গি, আমি সেই আমার মানুষ, বুকের খুব কাছাকাছি নিয়ে গেলাম, সেই কণ্ঠ, যার বিনিময়ে সেই চেহারা। বিলিয়ে দিলাম আমার ভালোবাসা, একটু হিরণময় সুখের ছোঁয়া। এখন নিশ্চিন্তে সেই উচ্চারণ, আমার বুকের মাঝে সাজানো গোলাপ যে হয়ে আছো উচ্চারণে তুমি। আমি তোমাকে প্রথম আর উপলব্ধি করি। একবার তাকিয়ে দেখো না, দেখো না তাকিয়ে। কতদিন পরে আবার দেখলাম। এতদিন তুমি কোথায় ছিলে? অবাক হচ্ছ কেন? সেই যে তুমি হারিয়ে গেলে, তারপর তারপর আর তো আমাদের দেখা হয়নি। আশ্চর্য, ও কি এখনো আমায় দেখেনি? না দেখেও না দেখার ভান করছে? না না, তাই বা করবে কেন? ওই তো চপল, চপলকে ঘিরে আছে একদল যুবক যুবতী। ওরা অটোগ্রাফ নিচ্ছে। আমি আমি আরেকটু কাছে যাই, মুখোমুখি দাঁড়ালে আমাকেও দেখতে পাবে। কই, আপনার ডায়েরি দিন, অটোগ্রাফ দেব কিসে? অটোগ্রাফ? তবে কি আমায় কিছু বলবেন? ও, তুমি তুমি আমায় চিনতে পারছো না? আপনাকে হ্যাঁ, আমাকে। আগে কখনো দেখেছি বলে তো মনে পড়ে না। এ তুমি কি বলছো? দেখুন, আপনি ভুল করছেন। ভুল? না, আমি ভুল করিনি। এতদিন পরে দেখা হলেও আমি তোমায় ঠিকই চিনতে পেরেছি। আমি আবারও বলছি, আপনি ভুল করছেন। ভুল? তোমার মমতা ভুল করেনি, করতে পারে না। মমতা? হ্যাঁ, মমতা। এ কদিন না দেখাতেই আমি অচেনা হয়ে গেলাম। হ্যাঁ, আপনি বুঝতে চেষ্টা করুন। কেন তুমি আমার কাছ থেকে লুকোতে চাও? কেন পালাতে চাও চপল? চপল? দেখুন, আমি তো চপল নই, আমার নাম অনু রায়হান। কি বলছো তুমি? তুমি চপল? তুমি সেই চপল?
তোমার ছোট্টবেলার ছবিটা আজও আমার টেবিলে স্থান জুড়ে আছে। কি সব কথা বলছেন আপনি? তুমি ছবিতে হাসছো, নিভৃতে একাকী তোমাকে দেখি, বারবার দেখি। আজ আর আমি তোমাকে লুকোতে দেব না, পালিয়ে যেতে পারবে না তুমি। পালাবো কেন? নিন, আমার কার্ড রাখুন। কার্ড? হ্যাঁ, প্লিজ নিন। দাও। দেখুন, অডিটোরিয়াম শূন্য, সবাই চলে গেছে। চলুন। আগে বলো, আবার কবে আমাদের দেখা হবে? কালও হতে পারে। ওহ চপল, আমায় তুমি বাঁচালে। আপনি এভাবে দেখা হয়ে যাবে ভাবিনি। কেমন আছেন? হ্যাঁ, ভালো। তাহলে আমাকে নিয়ে আপনার ভুল ভেঙেছে? কি হলো, চুপ করে আছেন যে? কাল দুবার ফোন করেছিলাম, এডিটর সাহেব জানালেন একটা জরুরি কাজে আপনি বেরিয়ে গেছেন। হ্যাঁ, কাল আমি ভীষণ ব্যস্ত ছিলাম। সাংবাদিকদের জীবনে ব্যস্ততা থাকাটাই তো স্বাভাবিক। ও কথা না বলে বরং বলতে পারেন সময়। সময় আমাকে সময় দেয় না, এত কাজ। কাজের মধ্যে বেঁচে থাকাই তো জীবন। বসবেন কোথাও? হ্যাঁ, তবে এদিকটায় নয়, ওই দিকটায় চলুন। হ্যাঁ, ওই দিকটা বেশ নিরিবিলি, চলুন। আচ্ছা, এভাবে পাশাপাশি হাঁটতে আপনার ভালো লাগছে? বেশ লাগছে। আপনার? আমারও ভীষণ ভালো লাগছে। মমতা, আজ দুটো অনুরোধ করব আপনাকে। বেশ তো, করুন। সেদিন যেমন আমায় তুমি করে সম্বোধন করেছিলেন, তেমনটি তুমি সম্বোধনই থাক না। অসম্ভব, এ আমি কিছুতে পারবো না। আপনাকে পারতেই হবে। আর আমার দ্বিতীয় অনুরোধটি হলো। কি, থামলেন কেন? বলুন। আমি আপনাকে তুমি বলবো এবং তোমার একটা নাম দেব এবং সে নামেই তোমায় আমি ডাকবো। আপত্তি করবে তুমি? কেন, মমতা নামটা আপনার ভালো লাগে না? খুব ভালো লাগে। তোমার নামটা যেমন সুন্দর তেমনি অর্থপূর্ণ, কিন্তু ওই নাম ধরে আমি যে তোমায় ডাকতে পারবো না। কেন, অসুবিধে কি? আমার বড় বাবুর নাম তোমার নামে। মিতা, আমি তোমাকে মিতা বলে ডাকবো। কি হলো, তোমার চোখে জল? আমি কি ভুল করলাম? ভুল না, আপনি আপনি ভুল করেননি। আপনার নামটা কিন্তু আমার জানা হয়নি। আমার নাম চপল। আমি কিন্তু আপনার নামটা জানি। অবাক হচ্ছেন কেন? আপনার নাম মমতা, কিন্তু আমি আপনাকে ও নামে ডাকবো না। কেন? আমার নামটা কি খুবই অসুন্দর? না, আপনার নামটা কবিতার মতো সুন্দর, মনটাও তাই। এজন্যই কবিতা আপনি এত ভালোবাসেন। আপনার নামটাও কিন্তু সুন্দর, আর মনটাও নিশ্চয়ই কবিতার মতোই নির্মল আর সুন্দর হবে। আপনি মিতা, 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 তুমি এমন করছো কেন? নিঃশ্বাস যার প্রকৃত বন্ধু, জন্মই যার পুড়ে পুড়ে ছাড়খাড় হয়ে যাবার জন্য, তাকে আপনি এত সুন্দর নামে ডাকবেন? এ কথা কেন বলছো মিতা? সেদিন তোমাকে দেখার পর। কি বলুন? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ভালোবেসে ফেলেছেন? হ্যাঁ মিতা, এবার তুমি আমাকে কিছু বলো, বলো মিতা। আপনার কথা আমি মনে রাখবো আজীবন। আমি আর হারাতে চাই না, আর আমি হারাতে চাই না। কি ব্যাপার, এত ফুল? শুভ জন্মদিন। নিন, ধরুন। তুমি আমার সব কথা মনে রাখো মিতা।
নিন, এবার এটা খুলুন। কি আছে ওতে? আহা, খুলে দেখুন না। আপনাকে খাওয়াবো বলে নিজের হাতে তৈরি করেছি। কি হলো, ওভাবে তাকিয়ে আছেন কেন? মিতা, আমি ঠিক বুঝতে পারছি না। না বোঝার কি আছে? বন্ধুর জন্য বন্ধুর দায়িত্ব। তুমি কি কেবলই আমার প্রতি দায়িত্ব পালন করছো, অন্য কিছুই নয়? ওই যে ওই যে দেখুন, ওরা আজও এসেছে। দেখেছি, পঙ্গু স্বামীর ঘর করছে সুন্দরী স্ত্রী, একেই বলে ত্যাগ। সবাই কিন্তু ত্যাগ করতে পারে না। ওই ভদ্রলোকের পঙ্গু হবার কিন্তু একটা ইতিহাস আছে। ইতিহাস? হ্যাঁ, ইতিহাস। স্বাধীনতার জন্য যুদ্ধ করেই তো পঙ্গু হয়েছেন। ওই পঙ্গুত্ব আমাদের গৌরব, যেই গৌরব আপনিও বয়ে বেড়াচ্ছেন। অবশ্য আপনি অক্ষত, হারিয়েছেনও অনেক। হ্যাঁ, বাবা, মা, ভাই, বোন। দেখুন, দেখুন না, ওরা আমাদের দিকে তাকিয়ে কেমন মিটমিট করে হাসছে। আচ্ছা মিতা, হুম, ওরা যদি আমাদের কথা জানতে চায় কি বলবে? যা সত্য তাই বলবো। আমরা বন্ধু, একান্তই বন্ধু। বন্ধু? হ্যাঁ, একজন আরেকজনের বন্ধু। আমি কিন্তু একটু অন্যরকম করে বলবো। কিরকম? মিতা, আমি তোমাকে ছোট করব না, বলবো আমার মিতা আমাকে জীবনে বাঁচতে শেখাচ্ছে। অনু, আমরা আমাদের বন্ধুত্ব আজীবন লালন করব। আচ্ছা মিতা, জীবনে এমন কাউকে পাওনি যে তোমাকে আপন করে নিতে চেয়েছে, তোমাকে ভালোবেসেছে? চপল, এই চপল। আরে আপনি? মোমো, কেমন আছেন? ভালো। আজ যখন আবার দেখা হয়ে গেল, চলুন না কোথাও বসি। কোনো তাড়া নাই তো আপনার? কি চুপ করে আছেন যে? না, মানে মানে কোথায় বসবো? কেন, ওই শিরীষ গাছের তলায়। ও জায়গাটা একদম খালি। চলুন চলুন মোমো। এ, হাত ছাড়ুন প্লিজ। সবাই কেমন তাকিয়ে তাকিয়ে। যাকে আমি ভালোবেসে ফেলেছি তাকে সবাই দেখুক, শুনুক আমাদের ভালোবাসার কথা। মিতা, এই মিতা, আচ্ছা কখনো কখনো তুমি এমন অন্যমনস্ক হয়ে যাও কেন? না, মানে সেদিন কিন্তু আমরা বাংলা একাডেমিতে শিরীষ গাছের তলাতেই বসেছিলাম। আচ্ছা মিতা, একটা সত্যি কথা বলবে? আমি কখনো মিথ্যে কথা বলি না। কি জানতে চান? এই শহরে এত জায়গা থাকতে তুমি বারবার এখানে এই কবরস্থানে আসো কেন? কেবলই কি চোখের জল আর নিঃশ্বাস ফেলে নিরুত্তর থাকবে? না, আপনাকে আমি সব বলবো, সব বলবো অনু, কিন্তু আজ নয়, অন্য আরেকদিন। মা, মা, ও মা। কি হয়েছে রানা, এভাবে চিৎকার করে ডাকছিস কেন? সারা বাড়ি আজ অন্যরকম। রজনীগন্ধার ঘ্রাণে ঘর মৌমৌ করছে। এত সব আয়োজন কিসের? কি হলো, চুপ করে আছো যে মা? আমি যে কিছুই বুঝতে পারছি না। মাত্র অফিস থেকে ফিরলি, কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে নে, বৌমাকে চা দিতে বলি। মা, তুমি কিন্তু ব্যাপারটা এড়িয়ে যাচ্ছ। যার বলবার সেই বলবে রানা। ভাইয়া, মা ঠিকই বলেছেন, ব্যাপারটা আমার, তাই আমি বলছি। আজ আমার এক বন্ধু আসবে, অনু। অনু? অনুকে? অনু একজন সাংবাদিক, আমরা বন্ধু। এ বাড়িতে তিনি আজ প্রথম আসবেন। ওই এসে গেছে বোধহয়। ভাইয়া, তুমি যেও না, আমি দেখছি। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। নাও, এগুলো ধরো মিতা। ওহ, খুব সুন্দর গোলাপ, একদম তাজা। ধন্যবাদ ভাইয়া। ইনি আমার বন্ধু, তোমরা পরিচিত হয়ে নাও।
আমি অনু রায়হান। কোথায় যেন দেখেছি আপনাকে। সাংবাদিকতা আমার পেশা, আর আড্ডা প্রেস ক্লাবে, ওখানেই হবে হয়তো। না, মনে পড়েছে। বুদ্ধিজীবী কবরস্থানের গেট থেকে তোমাকে এবং মমতাকে একসঙ্গে বেরিয়ে আসতে দেখেছি। ঠিকই বলেছেন, ওখানে আমরা প্রায় যাই। মমতার না হয়, কিন্তু তুমি কেন যাও সেখানে? তোমার কি আছে ওখানে? আমি কিন্তু আপনাকে এর আগে কখনো দেখিনি। আমার প্রশ্নকে তুমি এড়িয়ে যাচ্ছ সাংবাদিক। এটা কি তোমাদের স্বভাবের বৈশিষ্ট্য? আমরা খুব বাস্তববাদী, আমাদের মধ্যে কল্পনার ফানুস কম। কৃত্রিমতাকে আমরা জীবনে প্রশ্রয় দিই না। মাত্র অফিস থেকে ফিরেছি, বিশ্রাম নেব। আমি একটু ভেতরে যাচ্ছি। ভাইয়ার কথায় আপনি মন খারাপ করবেন না। ভাইয়ার ওটাই স্বাভাবিক চরিত্র। না না, আমি কিছু মনে করিনি। আপনি বসুন, আমি বাবাকে ডেকে আনছি। আমার বাবা খুব ভালো মানুষ, উদার মনের মানুষ। বুড়ো বাবার ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছিস? বাবা এসো, বাবা এসো। বাবা, ও অনু। ও, তোর সেই সাংবাদিক বন্ধু তো? হ্যাঁ বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়িয়ে কেন, বসো। মামু, তুই বস। বাবা, তোমরা কথা বলো, আমি একবার ওই দিকটায় যাই। না, 35 মিনিট হয়ে গেল, এখনো আসছে না। বললো তুমি যাও, আমি আসছি। এত খেয়ালি মেয়ে, যা বলবে ঠিক তাই করবে। না, আর দেরি করা যায় না, 6টা বাজে। এই যে সাংবাদিক সাহেব, আমার দেরি দেখে বুঝি খুব বিরক্ত হচ্ছিলেন? না, ভাবলাম তুমি বোধহয় আমার কথা ভুলেই গেছো। এটা কি একজন সাংবাদিকের মনের কথা হলো? মিতা, তুমি জানো না আমার মনের কথা? কি হলো, ওভাবে তাকিয়ে আছো কেন? আপনাকে দেখছি। এভাবে দেখে কি বুঝবে? আপনি কি আমাকে বোঝেন? বুঝি, খুব বুঝি। তবে যখন তুমি রাগ করো, তোমাকে অপূর্ব করে তোলে। আপনি কবি মানুষ তো, তাই সব কিছুতেই একটা সুন্দরের উপমা দেখতে পান। এ কি, আপনি আপনি আমার চোখে চোখ রেখে কি দেখছেন? বিশ্বাস। বিশ্বাস? অনু, আমিও তো আপনার মধ্যে বিশ্বাস খুঁজছি। তাহলে আমরা একজন অন্যজনের মধ্যে বিশ্বাস হাতিয়ে বেড়াচ্ছি? প্লিজ বলুন, কবে আমরা একে অপরের মধ্যে বিশ্বাস খুঁজে পাবো? বিশ্বাস আমরা পেয়ে গেছি মিতা। পেয়ে গেছি? হ্যাঁ। আচ্ছা মিতা, তুমি এখানে কেন এসেছো তা তুমি জানো? বলতে পারবো না, তবে এটুকু জানি, আমি আমার নিজের জীবনের কথা ভেবে এখানে আসিনি। আসলে তুমি আমাকে ভালোবাসো বলেই আমার এখানে এসেছো। না, আপনি আমার জীবনের একটা সত্য কথা জানেন না। কি সে সত্য? ভালোবাসা। ভালোবাসা আমাকে এখানে টেনে আনে। আমি ভালোবাসা পুষছি অনু, ভালোবাসা পুষছি। ভালোবাসা পুষছো? হ্যাঁ, আজ যে কবরের উপর লাল গোলাপটা দিয়ে এলাম, ওটাই তো চপলের কবর। আজ ওর 27তম মৃত্যুবার্ষিকী। তুমি তুমি চপলকে ভালোবাসতে? হ্যাঁ, চপল অতি নিঃশব্দে আমার জীবনে এসে মনের পাপড়িগুলো খুলে দিয়ে চলে গেছে। আমি আমি আজও চপলের কণ্ঠে শুনতে পাই, এত চঞ্চল হয়েও না, কৃষ্ণা দ্বাদশী রাত এখন, কাঁঠালি চাপা বনে সন্ধ্যা নেমেছে, ঘন কালো অন্ধকারে প্রণয়ের আবির ছড়িয়েছে। যদি বলি চলো সেখানে, আমি জানি তুমি যাবে না। এত চঞ্চল হয়েও না। মিতা, তোমার চোখে
এ আমি কি দেখছি? জল, যে জল ছড়ে ছড়ে একদিন শেষ হয়েছিল, সেই জল আজ আবার নতুন করে ঝরছে। তাহলে তোমার এই কান্নার কারণ? স্মৃতি, আমার স্মৃতি আমাকে কাঁদায়। স্মৃতি ভোলার নয়, স্মৃতি বড় জীবন্ত। চপলের স্মৃতির ভার সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে। মিতা, স্মৃতির মূল্য এত বেশি? তোমার আমার পরিচয়ের কি কোনো মূল্য নেই? আছে, আছে। আমি আপনার মাঝে চপলের প্রতিকৃতি দেখতে পেয়েছি। আপনার অবয়বে চপলকে আমি আবিষ্কার করেছি। মিতা, জানো তো, প্রত্যেক মানুষের একটা বাস্তব জগৎ আছে, আর আছে তার একটা ইচ্ছার জগৎ। কিন্তু খুব কম ক্ষেত্রে বাস্তব জগতের সঙ্গে এই ইচ্ছার জগতের মিল হয়। আমি এত সব তত্ত্ব কথা বুঝি না। তোমাকে বুঝতে হবে মিতা, তোমাকে বুঝতে হবে। যে হারিয়ে গেছে তাকে হারিয়ে যেতে দিতে হয়, এটাই পৃথিবীর নিয়ম। প্লিজ প্লিজ, চপলের ক্ষেত্রে আপনি আমাকে লজিকের কথা বলবেন না। চপলই আমার জীবনের ধ্রুব সত্য। ওর স্মৃতির ক্ষত আজও আমার মুখে আঁকড়ে আছে। তাহলে আমায় এভাবে আটকে রেখে কি লাভ তোমার? আজ এতদিন পরে খোলা আকাশের নিচে কবিতার রাজ্যে আমি আপনাকে পেয়েছি। রাত জেগে আমি আপনার কবিতার ক্যাসেট শুনি। শুধুমাত্র কবিতার ক্যাসেট শুনে একজন মানুষকে ভালোবাসা যায় না মিতা। কেন ভালোবাসা যাবে না? দুই বিপরীত মেরুতে আমাদের বাস। এ খেলায় কারো কোনো লাভ নেই। চিন্তা, ভাবনা, কল্পনা, স্মৃতি সব আছে বলেই তো মানুষ বাঁচে। কিন্তু একজনের স্মৃতিকে নিয়ে জীবনে বারবার ভালোবাসা ছোঁয়া লাগতে পারে ঠিকই, কিন্তু তার মধ্যে যে বাস্তবতা থাকতে হয়। প্লিজ, আপনি এভাবে আমার সঙ্গে অঙ্কের হিসাব করবেন না। একদিন সময় ও দূরত্ব আমাদের মাঝে এসে দাঁড়াবে, একজন থেকে অন্যজনকে দূরে সরিয়ে দেবে। আপনি আমাকে এ কথা বলতে পারলেন? তোমার এই আচরণ অর্থহীন, সম্পূর্ণ অবাস্তব। ভাইয়া, আমার ঘর থেকে তোমাদের কথা শুনছিলাম। ভূমিকা রেখে যা বলতে এসেছিস তাই বল। তুমি ভুল করছো ভাইয়া। রিঙ্কু, আমাকে তুই জ্ঞান দিচ্ছিস? ভাইয়া, ওই সাংবাদিক ভদ্রলোককে নিয়ে তুমি খুব বেশি বাড়াবাড়ি করছো। আপু তো ছোট না। থাম রিঙ্কু, যা বুঝিস না তা নিয়ে কথা বলতে আসিস না। রাত বাজে এখন 8টা। কোথায় মমতা, কোথায়? আমি পালিয়ে যাইনি মা, সশরীরে তোমাদের আস্থানে ফিরে এসেছি। এই দেখো মা, আমি আগেই বলেছিলাম এই ব্যাপারে আমার জড়িও না। ওর কীর্তি কাহিনী জানবার বা শুনবার আগ্রহ আমার নেই। তোমাদের মেয়ে তোমরাই ভুল বললে ভাইয়া। আজ বিকেলে তুমি অফিসের গাড়ি নিয়ে আমাদের ফলো করনি? দেখনি আমি কোথায় কার সাথে ছিলাম? বাংলা একাডেমি থেকে বের হয়ে দোয়েল চত্বরের পাশ দিয়ে কার্জন হলের সামনে এসে আমি স্কুটারে উঠি। এ শহরটা খুবই ছোট। সারাদিন কার সঙ্গে ঘুরে বেড়াস, কোথায় যাস, সব কানে আসে, সব চোখে পড়ে। ভাইয়া, অশালীন কোনো কিছুই কি তোমার চোখে পড়েছে? তুই এমন কিছু করতে পারিস না যা আমার প্রেস্টিজ, যা এই পরিবারের প্রেস্টিজ। প্লিজ ভাইয়া, চোখ রাঙিও না। আমি এখন 12-13 বছরের মেয়ে নই। কম বেশি বুদ্ধি আমারও হয়েছে, প্রেস্টিজ জ্ঞান আমারও আছে। আর কোনো কথা বাড়াসনি মমতা। আমাকে আর অনুকে নিয়ে কথা সৃষ্টি যখন হয়েছে তখন সবটুকু শুনে নাও। আমি যার সাম্রাজ্যে ঘুরে বেড়াচ্ছি সেটা আধিপত্য বিস্তারের রাজ্য নয়। তোদের হয়েছে কি? হ্যাঁ, এত চেঁচামেচি কিসের? কি ব্যাপার, সবাই চুপ হয়ে গেলি যে? মমতা, কি হয়েছে তুই আমাকে বল। বাবা, এ বাড়িতে তোমার কথাই আইন, তোমার মতামতের শেষ কথা। তাছাড়া তোমার একটা সুন্দর হৃদয় আছে যা এই পরিবারের অন্য কারো মধ্যে নেই। বাবা বাবা, অনু আমার বন্ধু, শুধুই বন্ধু আমরা। অনু রায়হান মানে
সেই সাংবাদিক হ্যাঁ। সেদিন যাকে দাওয়াত করে খাওয়ালি, তারই কথা বলছিস তো? হ্যাঁ বাবা। তুই আবার আসতে বলিস? বড় ভালো মানুষ, বড় ভালো। ওর লেখা যেমন সত্যি, অঙ্গীকারও সত্যি। আপনি ব্যাপারটা এত হালকাভাবে নিচ্ছেন কেন? কেন নেবে না মা? তুমিও কি ভাইয়ার মতো ভুল করছো? থামবি থামবি তুই তুই তো রোজ রোজ ওকে এখানে সেখানে নিয়ে যাস, ফুল কিনে দিস, কবিতার ক্যাসেট এনে দিস। মা, তুমি ওকে দোষারোপ করছো কেন? আমি নিজ সত্তা দিয়ে উপলব্ধি করতে জানি, আর তোমরা তো সেভাবেই আমাকে গড়ে তুলেছো। হ্যাঁ হ্যাঁ, তাই তো এ বয়সে যা করছিস, দুদিন বাদে লোকে রিয়ে দেবে। ছি ছি মা, তুমিও আবুকে এত ভুল বুঝছো? মা, আমার আর অনুর আচরণে অশোভন কিছু ঘটেছে বলে তো মনে হয় না। আর তাছাড়া আমরা একে অপরকে বন্ধু হিসেবেই জানি। শুনলেন শুনলেন আপনার মেয়ের কথা? ছেলে আর মেয়েতে বন্ধু? কেন বাবা, আমি আর অনু বন্ধু হতে পারি না? বন্ধু হওয়া যায় না বাবা? আপনি মেয়েটাকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছেন। আহা, ওকে বলতে দাও। মম, তোর যা বলার আমাকে বল। বাবা, এ বাড়ির কারো প্রতি আমার আর কোনো অভিযোগ নেই, তবে একটা সত্য জেনে রাখো, এ পৃথিবীতে সব সম্পর্ক অভঙ্গুর যেমন হয় না, তেমনি ভঙ্গুরও হয় না, ব্যতিক্রম আছে। ব্যতিক্রম? আহ, থামো তো, ওকে বলতে দাও। বাবা, কিছু কিছু সম্পর্ক শুরু হয় কিন্তু শেষ হয় না, সরল রেখায় চলতে থাকে, আর শেষ অবধি অটুট থাকে মাতৃস্নেহের মতো। কি বললি? হ্যাঁ মা, অনু এবং আমি তাই। এবার মেয়েকে সামলান। সামলাবো কেন? আমার মেয়ে ঠিকই আছে। ওকে তোমরা মিছি মিছি ভয় পাচ্ছ। আজ 3 দিন ওর সাথে কোনো যোগাযোগ নেই। আচ্ছা আচ্ছা, একটা চিঠি লিখলে কেমন হয়? আপু, আপু। কিরে রিঙ্কু, কিরে তুই এখনো ঘুমাসনি? তোমার ঘরে আলো দেখে। আপু, হুম, তুমি কি কারো উপরে প্রতিশোধ নিচ্ছ আপু? প্রতিশোধ? তোর তোর কথা তো আমি ঠিক বুঝতে পারছি না। তুমি কি আমাকেও এড়াতে চাইছো আপু? রিঙ্কু, তুই অন্তত আমাকে বুঝতে চেষ্টা কর। সেদিন তোমাকে নিয়ে এ বাড়িতে যে ঘটনাটা ঘটে গেল, তাতে বাবা খুবই দুঃখ পেয়েছেন। আচ্ছা, এজন্য কি তুইও আমাকে দায়ী করছিস? না রে আপু। ভাই আমাকে অন্যায়ভাবে যাতা বলেছেন, আর মা ভাইয়াকে সাপোর্ট করলো। আপু, আমি তোমাকে বুঝলেও অন্য সবাই। রিঙ্কু, আমিও তো সবার মতো রক্ত মাংসের মানুষ। আমার পরিচয় যার এ বাড়িতে প্রবেশ, সে তো আমার হৃদয়ের একটা অংশ দখল করে আছে। আমি আমি যে তাকে খুব বড় করে দেখেছি রে। কাব্যি যদি, তবে কেন এই যুদ্ধে নামলে আপু? এ কান্না আমার অতি আনন্দে। আজ এত বছর পরে একজন মানুষের মধ্যে অন্য একজন মানুষের মিল আমি খুঁজে পেয়েছি। আপু, আপু, আমি তোমার পাশে ছিলাম, আছি, থাকবো। যা ভেবেছি তাই। 1টা বাজে, রাত জেগে আর কত খাতা দেখবি মা? বাবা, তুমি আমার কাছে একটু বসবে? কি হয়েছে তোর? বাবা, আমার মনটা ভালো নেই বাবা। তোর মুখটা যে কাগজের মতো সাদা হয়ে গেছে। আমার কিছুই ভালো লাগে না বাবা। কেন রে মা? তোর মা, রানা, ওরা কি আবার কিছু বলেছে? না বাবা। হ্যাঁ রে, ওই যে সাংবাদিক ছেলেটা, কি যেন নাম, অনু, ওর সঙ্গে তোর দেখা হয় না? না বাবা। কেন ডাকাতে নেই? জানি না বাবা। আচ্ছা বাবা, হ্যাঁ, সত্যি করে বলো তো, একজনের অবয়বে অন্য একজন মানুষের অস্তিত্ব এবং মিল খুঁজে পাওয়া কি দোষ?
বলো বলো বাবা, মিল থাকতে পারে না? হ্যাঁ, নিশ্চয়ই মিল থাকতে পারে, কিন্তু তা নিয়ে হয়েছেটা কি? অমিল শুধু এতটুকুই, একজন যুদ্ধ করে শহীদ হয়েছে, আর একজন যুদ্ধ করে বেঁচে আছে, এই তো। বাবা বাবা, আমি অনুর মাঝে চপলকে খুঁজে পেয়েছি। একই ভঙ্গি, একই চেহারা, বুদ্ধিদীপ্ত। এত মিল কেন দুজনের বাবা? মামা, মামা, তুই কি অনুকে চপলের কথা বলেছিস? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি বলেছি বলেছি বাবা। আমি জানতাম কবি, সাংবাদিক এরা উদার মনের মানুষ হয়, কিন্তু কিন্তু অনু যেন এখন এখন কেমন হয়ে যাচ্ছে বাবা। শোন না, ওই ছেলেটাকে আমার কিন্তু খুব খেয়ালি মনে হয়েছে। বাবা, অনুকে পেয়ে আমার মনে হয়েছিল সেই প্রাণবন্ত চপলকে আমি যেন আবার নতুন করে পেয়েছি। কাঁদিস নি মা, কাঁদিস নি। বাবা, বাবা তুমি বলো, কি দোষ আমার? এখন আমি কি করব? আমি কি করব বাবা? তুই না না, আমি যাব, আমি যাব অনুর কাছে। তুমি? হ্যাঁ, তুমি যাবে বাবা? আমি যাব, যেতে তো কোনো দোষ নেই। তাছাড়া আমি তো একজন মুক্তিযোদ্ধার কাছে যাচ্ছি, আর যাব তো আমার মেয়ের জন্যই। বাবা, আপনি? হ্যাঁ মিতা, আমি। মিতা? মিতাকে? আমি মমতা, মমতাজ খানম। মিতা, তুমি এভাবে কথা বলছো কেন? কেন বলবো না? আমাদের দুজনের মধ্যে তো কোনো প্রতিশ্রুতির লেনদেন নেই। আছে, আছে মিতা, আছে। আপনাকে ভালোবেসে আপনার মধ্যে হারিয়ে যাবার কোনো উপায় নেই আমার। কেন নেই মিতা? আছে। আপনার কথাগুলো আজ আমার কাছে একেবারে ফাঁকা লাগছে। বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসার এই কি স্বীকারোক্তি মিতা? হ্যাঁ, আপনি যদি ভেবে থাকেন আমার জীবনের একাকিত্বের সঙ্গী করেছি আপনাকে, তো আপনি ভুল করেছেন। ছি মিতা, এমন করে বলো না। আমি তো আপনার কাছে মনের ব্যাকুলতা চাইনি, চেয়েছি শুধু বন্ধুত্ব। উমা, এই যে দেখছি সাংবাদিক, এতদিন পরে। মিতা, কেঁদো না মিতা, আমার দিকে তাকাও। ভদ্রলোক নিজের হাতে মমতার চোখের পানি মুছে দিচ্ছেন। তাই তো বলি, শামুকের মতো গুটিয়ে থাকা মমতার মধ্যে হঠাৎ এত প্রেম এলো কি করে? এত যত্ন করে কাউকেই বোধহয় কোনোদিন আমি ভাবিনি। কি করে এতটা আধিপত্য বিস্তার করলেন আপনি আমার জীবনে? মিতা, আসলে মানুষের মনের উপর তার নিজের হাত নেই, মন চলে তার আপন গতিতে। এত দূর যখন এগিয়ে গেছে, তো বিয়েতে দোষ কি? ডুবে ডুবে আর পানি খেতে দেয়া যায় না। যাই, মাকে ডেকে এনে দেখাই। অনু, একদিন আমি জীবনকে বৈরী ভাবতাম, সময়কে কুটিল ভাবতাম, পরিবেশকে প্রতিকূল ভাবতাম, কিন্তু যেদিন আমি আপনাকে প্রথম দেখলাম, কণ্ঠে কবিতা শুনলাম, তারপর আমার মনে হলো আমি উড়ে যাই, আমি উড়ে যাই দূরের আকাশে। মিতা, মিতা, ভেতরে ভেতরে সকলের মধ্যে একটা ঘুমন্ত ভালোবাসা আছে, আর সেই ভালোবাসাকে তুমি আমার মধ্যেও জাগিয়ে তুলেছ। তাহলে সত্যি করে বলুন,
আপনি কি চপলকে ঈর্ষা করেন, প্রতিদ্বন্দ্বী ভাবেন? কেন চুপ করে আছেন কেন? জবাব দিন, মিতা, জবাব দিন। মিতা, যে পৃথিবী ছেড়ে চলে গেছে তার সঙ্গে কি ঈর্ষা করা যায়? প্রতিদ্বন্দ্বী ভাবপারি বা অবকাশ কোথায়? তাহলে এই 28টা দিন আপনি কোথায় ছিলেন? কেন দেখা হয়নি আমাদের? এবার তাহলে একটা মিথ্যার আশ্রয় নিয়ে ওকে শান্ত করি। আপনি বলেছিলেন না আমার জন্মদিন আপনি প্রেস ক্লাবে উদযাপন করবেন? মিতা, আমি অসুস্থ হয়ে হাসপাতালে অ্যাডমিশন নিয়েছিলাম। আজই আমি ছাড়া পেয়েছি। হাসপাতালে? হাসপাতালে আমি আমি দেখলাম একটি মানুষ, চোখের পলকে। চপল, চপল, আমি এসেছি, তুমি তাকাও চপল, চপল। আমি আমি মমতা, আমি তোমার মোমো। জ্বরে যে শরীর পুড়ে যাচ্ছে। মিতা, মিতা, তোমার চোখ এভাবে কাঁপছে কেন? আমি তো সুস্থ এখন। আমাকে ছুঁয়ে দেখো, আমার একটুও জ্বর নেই। পরাজয়ের অসুখ আমার সেরে গেছে। না না, মানে আর মানে করো না। তুমি শিগগির রেডি হয়ে এসো। রিক্সা নিয়ে আজ আমরা শহর ছেড়ে অনেক দূরে বেড়াতে যাব। কোনো কোলাহল নেই, কি চমৎকার জায়গা। দেখুন দেখুন, ধানের চারাগুলো বাতাসের সঙ্গে কেমন
অদ্ভুত এ হাসি তোমার চপল। জানো, কারো হাসির সঙ্গে তুলনা করা অসম্ভব। মোমো, এমনটা কি থাকবে চিরকাল? তোমার এই মন একদিন তো বদলে যেতেও পারে না? হয়তো একদিন ভুলে যাবে আমাকে, ভালোবাসবে অন্য আর একজনকে। না না চপল, তুমি আমার জীবনের সত্য। মিতা, মিতা, কি হলো? তোমার তোমার চোখের পাতা কাঁপছে, দাঁতে ঠোঁট কামড়ে ধরে আছো। না না, সামনে আর এগোবো না, ফিরে চলুন, ফিরে চলুন আপনি। অবশ্য সন্ধ্যা হয়ে আসছে, পথটাও তেমন নিরাপদ নয়। রিক্সাওয়ালা, ঘোরাও। হ্যাঁ মা, আমি নিজের চোখে দেখেছি। পরে খোঁজ নিয়ে জানলাম ব্যাংক অ্যাকাউন্ট নীল। ব্যাংক থেকে টাকা তুলে ও কি করেছে? তোর বাবাকে বলা উচিত। মা, ওই সাংবাদিক তো সঙ্গেই ছিল, মনে হয় ওকেই দিয়েছে। অসম্ভবের কিছু নয়। মমতাকে বিয়ে করতে পারলে সাংবাদিকের লাভ ছাড়া তো ক্ষতি নেই। বৌমা, তুমি যাও, একবার মমতাকে জিজ্ঞেস করে এসো। না মা, তোমাদের মেয়ের ব্যাপারে ওকে জড়িও না। বৌমা দেখো, মমতা যেন কোথায় যাচ্ছে, শিগগির যাও, শুনে এসো। যাচ্ছি মা। এই যে ননদিনী, কোথাও যাচ্ছ বুঝি? হ্যাঁ। মমতা, কাল তুমি আর অনু কি একসঙ্গে দুজনে ব্যাংকে গিয়েছিলে? কেন, তুমি দেখেছো আমাদের? না মানে, তোমার ভাইয়া দেখেছেন। ও, তুমি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে কি অনুকে দিয়েছো? ভাবি, আমি তো কোনো রহস্যের আবরণে মুড়ে রাখিনি তাকে। আমার যা কিছু আছে সবই তো তার জন্য। মমতা, জীবন কিন্তু আবেগ দিয়ে চলে না। অনু আমাকে বন্ধুত্ব দিয়েছে, ভালোবাসা দিয়েছে। ভদ্রলোক কি তোমার অতীত জানেন? অতীত বলতে কি বোঝাতে চাইছো? চপলের কথা তো? হ্যাঁ। আমি তো চপলকে অনুর মধ্যেই খুঁজে পেয়েছি। চপল, অনু, ওরা দুজনেই দেশের জন্য যুদ্ধ করেছে। অনু বেঁচে আছে, চপল বেঁচে নেই। কিন্তু কিন্তু কি? চেহারার মধ্যে কি কোনো অমিল খুঁজে পাও? না কোনো অমিল আছে? তাহলে তোমরা বিয়ে করছো না কেন? বিয়েটা তো সামাজিক বন্ধন। শোনো মমতা, ব্যাপারটা তুমি যতই গোপন রাখবে ততই সবার মধ্যে কৌতূহল বাড়বে, বই কমবে না। কিসের গোপন, কিসের কৌতূহল? তুমি কি এই সমাজের সংস্কারকে অস্বীকার করতে চাইছো? আমি ভান করতে জানি না। অনু আর আমার মাঝে কোনো সংস্কার টেনে এনেও না। তোমাদের সম্পর্কটা বাস্তবের নিরিখে একবারও কি ভেবে দেখেছো? দেখোনি না? বলতে পারো আমরা দুজন সমাজ বহির্ভূত এমন কি কাজ করেছি? বলো বলো ভাবি, বলো। এ কি মমতা, এমন করছো কেন? কি হয়েছে? মা, মা, ও মা, কি তুমি ঘামছো কেন? তোমার হাত পা নিস্তেজ হয়ে যাচ্ছে। মা, মা শিগগির এদিকে আসুন। কি হয়েছে? তোমাকে ধরে রাখতে পারছি না। হ্যাঁ, রিঙ্কু, রিঙ্কু, এই শুনছো? শিগগির এদিকে আসো। বৌমা, বৌমা, ওকে শুয়ে দাও, শুয়ে দাও, শিগগির মাথায় পানি দাও। কি হয়েছে? আমার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ কেমন যেন হয়ে গেল। রিঙ্কু, রিঙ্কু, কি আবার কি হয়েছে? দেখি দেখি। অজ্ঞান হয়ে গেছে। আমি ডাক্তার ডাকছি। রিঙ্কু শোনো, ডাক্তার ডাকবার আগে তুমি একবার অনু রায়হানকে টেলিফোন করো। যাও। চুপ করো বৌমা, চুপ করো। মিতা, মিতা, এ আমি কি দেখছি? দুদিন আগে দেখা মিতার চেহারা, এ কি হয়েছে? শুধু তুমি কেন, আমি বাবা হয়ে মেয়েকে চিনতে পারছি না। এই বুড়ো বয়সে মেয়ের এই পরিণতি দেখতে হচ্ছে। আজ আমার মেয়েটা মেন্টালি সিক। মিতা, 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 তোমার জন্যে
কবিতার নতুন ক্যাসেট এনেছি। এ নাও, নাও মিতা। আপনি আপনি গোলাপ আনেননি? গোলাপ? হ্যাঁ, গোলাপ, লাল গোলাপ, রক্তের রঙের মতো লাল। আমি শুধু ঘ্রাণ নেব। হ্যাঁ, এনে দেব, এনে দেব মিতা। তুমি আমার সঙ্গে যাবে? না না না, যাব না। রিঙ্কু, যাব না। তোর হাতে বই, ওষুধ আনিসনি? তুই না ওষুধ আনতে গেলি? এনেছি বাবা, এই প্যাকেটে ওষুধ আর এটা কবিতার বই। বাবা, ডাক্তার সাহেব আমাকে অধ্যাপক আজাদের কাছে নিয়ে গিয়েছিলেন। তারপর ব্যবস্থাপত্রের সঙ্গে কবিতার বইটা তিনি সাজেস্ট করে দিয়েছেন। রিঙ্কু, জি, বইটা দেখে। এই ধরুন। কি এ যে চপলের লেখা কবিতার বই, একাকী একজন। চুপ করুন, চুপ করুন। ওই যে ও কবিতা আবৃত্তি করছে। তোমার তাকানো চোখের মধ্যে এখন শুধু খাঁ খাঁ পোড়া মাটি। তুমি আর একবার বেরিয়ে আসতে পারো না ওই বৃত্তের বাইরে, যেখানে শিরীষ গাছের তলে একদিন নয় বারবার দেখা হয়েছে তোমার আমার। আমি যাব, আমি যাব, আমি যাব। মিতা, 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 কেঁদো না, কেঁদো না মিতা, কেঁদো না। আমি আমি তোমাকে নিয়ে যাব মিতা। আমি যাব, আমি তোমাকে নিয়ে যাব। আমি যাব, আমি যাব অনু, আমি যাব। কামরুন নাহার মুকুল রচিত একাকী একজন নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মা জাহানার আহমেদ, বাবা মাসুদ আলী খান, ভাবি তরু মোস্তফা, রানা কাজী আলমগীর, ঘোষিকা ফাহিমা মাহজাবিন, চপল মোর্শেদ। অনু ও মমতার চরিত্রে অভিনয় করেছেন মনোজ সেনগুপ্ত ও রুবি আফরোজ। সম্পাদনা এমদাদুল হক। নাটকটি প্রযোজনা করেছেন শফিউর রহমান।